প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এবিটিএ 2024-25 সালের টেস্ট পেপার থেকে জীবনবিজ্ঞানের প্রথম 3টি পেজের 2 নম্বরের কোশ্চেন এবং এমসিকিউ 1 নম্বরের কোশ্চেন এর অ্যানসার আগেই আপলোড করেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আজকে আমি 124 নম্বর পেজ অর্থাৎ 4 নম্বর পেজের যে বিভাগ গয়ে জীবনবিজ্ঞানের 2 নম্বরের যেই কোশ্চেনগুলি আছে তার অ্যানসারগুলি আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। উদ্দীপকের প্রকৃতি এবং হরমোনের প্রভাব। দেখো, ট্রপিক চলন উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী ট্রপিক চলনে উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে এই প্রকার ঘটে, আর ন্যাস্টিক চলনে উদ্দীপকের তীব্রতার মাত্রা এবং স্থায়িত্ব অনুসারে এই প্রকার চলন ঘটে। আর ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা থাকে, ন্যাস্টিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা নেই। এরপর 2 দাগের কোশ্চেনে আছে, প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ থেকে সাড়া প্রদান পর্যন্ত স্নায়বিক পথটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। দেখো, উদ্দীপনার পর গ্রাহক থেকে স্নায়বিক তরঙ্গটা অন্তর্বাহী নিউরনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে কার্যকরী নির্দেশটা থাকে দেয় আর কি, সেটা বহির্বাহী নিউরন দ্বারা কারকে যায় এবং তারপর সাড়া প্রদান করে। কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা। বীজহীন ফল উৎপাদনে আইবিএ, এনএএ প্রভৃতি কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিববেরেলিন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল তৈরি করা যায়, যেমন বীজহীন পেয়ারা তৈরি, বীজহীন তরমুজ, আপেল উৎপাদন ইত্যাদি। এছাড়া আগাছানাশক হিসেবে 2,4-D, MCPA প্রভৃতি কৃত্রিম হরমোন প্রয়োগ করে ধান, গম প্রভৃতি চাষের ক্ষেত থেকে আগাছা দূর করা হয়। এরপর 4 দাগ, মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা। মাছের দেহে মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির খণ্ডিত মায়াটম পেশি মাছের দেহ কাণ্ড জুড়ে লেজের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। মায়াটম পেশির সংকোচনের ফলে লেজ ডান দিকে বেঁকে গেলে জলের প্রতিরোধী বলের জন্য দেহ বাম দিকে, এবং লেজ যদি বাম দিকে বাঁকে তাহলে মাছের দেহ ডান দিকে বাঁকে। এইভাবে ক্রমান্বয়ে সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহ এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে যায়। মায়াটম পেশির সাথে দেখো, আমি একটা ছবি এঁকে দিয়েছি, খুবই সহজ করে তোমরা আঁকতে পারো, কারণ ছবি আঁকলে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে নাম্বারটা ভালো পাওয়া যায় এবং পরীক্ষক খাতাটা একটু ভালোভাবে দেখেন। 5 দাগ, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী 4 প্রকারের ক্রোমোজোমের নামগুলি হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অর্থাৎ সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে অবস্থিত, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অর্থাৎ প্রায় মাঝখানে, অ্যাক্রোসেন্ট্রিক মানে শেষের দিকে, আর টেলোসেন্ট্রিক মানে একদম শেষে অবস্থান করে। তার সাথে খুব সহজেই এই ছবিগুলো তোমরা দিতে পারো। 6 দাগ, মানব বিকাশের প্রধান দশাগুলো সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখা হলো। সদ্যজাত প্রথমে, জন্মগ্রহণের পর থেকে প্রথম মাস সদ্যজাত, 2 মাস থেকে 10 বছর শৈশব, 10 থেকে 19 বছর বয়ঃসন্ধি, 19 থেকে 60 বছর পরিণত দশা এবং 60 বছরের পর অন্তিম পরিণতি বা বার্ধক্য। কোষ বিভাজনে কোষচক্রের ভূমিকা। কোষচক্র কোষ বিভাজন হবে কিনা তা নির্ণয় করে। কোষচক্রের ইন্টারফেজের মাধ্যমে মাতৃকোষে যে ডিএনএ, আরএনএ, প্রোটিনের পরিমাণ, বিভিন্ন কোষীয় অঙ্গাণুর সংখ্যা ইত্যাদি বৃদ্ধি পায়, যা কোষ বিভাজনের পর অপত্য কোষে সমভাবে বণ্টিত হয়। এভাবে কোষীয় সাম্যতা বজায় রাখে। কোষচক্র কোষের বৃদ্ধি ও ক্ষয়পূরণ নিয়ন্ত্রণ করে, এছাড়া নতুন কোষ উৎপন্ন করে। আমি এখানে বেশি করেই লিখেছি, তোমরা পছন্দ মতো দুটো দিবে, তবে দ্বিতীয় নম্বরেরটা দেওয়ার চেষ্টা করো। মেন্ডেলের বংশগতিবিদ্যার সূত্র কি সর্বক্ষেত্রে প্রযোজ্য? মেন্ডেলের বংশগতিবিদ্যার সূত্র সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। এর সাপেক্ষে যুক্তি হলো,
পৃথকীভবন সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের পৃথকীভবন সূত্রানুযায়ী অপত্যজনুতে বিপরীত বৈশিষ্ট্যগুলি মিশ্রিত হয় না। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অনুযায়ী জীবের ফিনোটাইপ প্রকাশ পায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে অপত্য জীবে জনিত্রী জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কোনোটি সম্পূর্ণভাবে প্রকাশ না পেয়ে দুটি বৈশিষ্ট্যেরই মাঝামাঝি একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। একে অসম্পূর্ণ প্রকটতা বলে। সন্ধ্যামালতী গাছের ক্ষেত্রে লাল ফুলযুক্ত ও সাদা ফুলযুক্ত গাছের পরাগযোগ ঘটানো হলে প্রথম অপত্যজনুতে গোলাপি রঙের ফুল ফোটে। বংশবিদ্যার পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের দুটি কারণ: দ্রুত বংশবিস্তার, উভলিঙ্গ ও স্বপরাগেই ফুল তৈরি এবং বৃহৎ আকৃতির ফুল। এবার আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। জিনগত রোগের প্রসার রোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা: রোগ নির্ণয়, আক্রান্ত ব্যক্তির রক্ত ও তার ডিএনএ পরীক্ষার মাধ্যমে এবং অতীত বংশ বিবরণী শুনে পেডিগ্রি বিশ্লেষণের মাধ্যমে রোগ সৃষ্টিকারী জিনের প্রকৃতি, অবস্থান প্রভৃতি নির্ণয় করা যায়। জিনগত রোগমুক্ত সন্তান লাভে সাহায্য: থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া প্রভৃতি রোগগ্রস্ত সন্তান যাতে না জন্মায় সেজন্য জেনেটিক কাউন্সিলর দম্পতিকে পরামর্শ দেন এবং প্রয়োজনে কৃত্রিম উপায়ে গর্ভধারণ ও দত্তক নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আমি এখানে তোমরা যেভাবে লিখলে ভালো হবে সেই অনুযায়ী লিখে দিয়েছি। তোমরা যদি চাও আরও ছোট করে বা আর একটু বড় করে দিতে তাহলে কমেন্ট করে জানিও। তোমরা যেমন বলবে আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব। এরপরের কোশ্চেন আছে, কোনো কারণে একটি রুই মাছের পটকা ক্ষতিগ্রস্ত হলে জীবন ধারণে ওই মাছটি যে যে অসুবিধার সম্মুখীন হতে পারে তা মূল্যায়ন করো। রুই মাছের পটকা জলের যে কোনো স্তরে মাছকে স্থিরভাবে ভেসে থাকতে বা জলের গভীরে প্রবেশ করতে সাহায্য করে এবং দেহের প্লবতা রক্ষা করে, কিন্তু রুই মাছের পটকা ক্ষতিগ্রস্ত হলে মাছটি ঠিকভাবে ভাসতে বা জলের গভীরে প্রবেশ করতে পারবে না। এরপর দেখো, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য শারীরবৃত্ত অভিযোজনটি বিশ্লেষণ করা হলো। প্রথমে জল গ্রহণ: উট একসঙ্গে প্রায় 25 থেকে 32 গ্যালন জল গ্রহণ করতে পারে। উটের কুঁজে যে চর্বি জমা থাকে তা জারণের ফলে কিছু পরিমাণ বিপাকীয় জল ও শক্তি উৎপন্ন হয়, যা শারীরবৃত্তীয় চাহিদা পূরণ করে। ওয়াটার শাক: উটের পাকস্থলিতে জলস্থলী বা ওয়াটার শাক থাকে এবং এখানে এরা অতিরিক্ত জল সঞ্চয় করে রাখে। মৌমাছির ওয়াকডেল নৃত্যের প্রয়োজনীয়তা: মৌচাক থেকে খাদ্যের দূরত্ব, মৌচাকের সাপেক্ষে খাদ্যের অবস্থান নির্ণয়ের জন্য মৌমাছিরা এই ওয়াকডেল নৃত্য পরিবেশন করে। স্কাউট বা খাদ্য সন্ধানকারী মৌমাছিদের আন্দোলিত উদর, নৃত্যের সময়কাল এবং কিভাবে নাচছে তার উপর ভিত্তি করে ফোরেজাররা বা খাদ্য সংগ্রাহক মৌমাছি কাছে 3 ধরনের বার্তা পৌঁছায়। 1 নম্বর, মৌচাক থেকে খাদ্য উৎসের দূরত্ব, খাদ্য উৎসের দিক আর ঘ্রাণ আর তাদের দ্রুত ওই খাদ্যের উৎসস্থানে পৌঁছে যাওয়া। এরপর জলদাপাড়া একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধির জন্য 2টি সংরক্ষণ পদ্ধতি। 1957 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের উদ্যোগে গন্ডার সংরক্ষণ আইন চালু করা হয়েছে। জলদাপাড়া একশৃঙ্গ গন্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত স্থানে বিভিন্ন ঘাস প্রজাতি রোপণের মাধ্যমে গন্ডারের উপযুক্ত খাদ্য, পানীয় জল ও বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সঠিক রক্ষণাবেক্ষণ ও চিকিৎসাগত প্রযুক্তির সাহায্যে গন্ডারের নিশ্চিন্ত প্রজননের ব্যবস্থা করা হবে। জীবজগতে অ্যাসিড বৃষ্টির 2টি ক্ষতিকারক প্রভাব: অ্যাসিড বৃষ্টির ফলে পুকুর, নদী প্রভৃতি জলাশয়ে অম্লত্ব বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ মাছের ডিম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, ফলে মাছের উৎপাদন কমে যায়। উদাহরণ হিসেবে দিতে পারো যে আমেরিকা এছাড়া সুইডেন এরকম অনেক হ্রদে অ্যাসিড বৃষ্টির ফলে মাছ শূন্য হয়ে গেছে, তাই অ্যাসিড বৃষ্টিকে লেক কিলার বলে। এছাড়া মানুষের ত্বকে ক্ষত, ত্বকে ক্যান্সার প্রভৃতি হয়। এছাড়া আমাদের শ্বাসবায়ু, পানীয় জল ইত্যাদিও এই অ্যাসিড বৃষ্টির প্রভাবে দূষিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস ঘটে, পরাগযোগ ব্যাহত হয়। এরপরের কোশ্চেন, দক্ষিণ মেরু প্রদেশের বরফ ভূখণ্ড গলতে শুরু করার প্রাকৃতিক কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব: বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে সুন্দরবনের অনেক দ্বীপ জলের নিচে তলিয়ে যাচ্ছে। জলের নিচে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ নিমজ্জিত হওয়ার ফলে সমস্ত জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে।
এরপর 17 অর্থাৎ শেষ কোশ্চেন, জমি ব্যবহারের রীতি পরিবর্তনের সঙ্গে প্রজাতি বিলুপ্তির সম্পর্ক। পৃথিবীতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে তাদের বাসস্থান ও খাদ্য চাহিদা মেটানোর জন্য বনভূমিকে কৃষি জমিতে পরিণত করা হচ্ছে, ফলে বন্যপ্রাণীরা বাসস্থান হারাচ্ছে। শিল্প কারখানা, শপিং মল নির্মাণের জন্য চাষযোগ্য জমি, বনভূমি কাটা হচ্ছে, ফলস্বরূপ জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এছাড়া জীবের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস, তৃণভূমিতে কৃষিকাজ সম্প্রসারণ, অরণ্য কেটে রাস্তা তৈরি, রেলপথ তৈরি প্রভৃতি বিভিন্ন জমি ব্যবহারের রীতি পরিবর্তনের জন্য জীবের মূল বসতি নষ্ট হচ্ছে। আজকে আমি যে এই 124 নম্বর পেজের 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিলাম। এর পরের পেজের শর্ট কোশ্চেনও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, আজ বা কালের মধ্যে। তোমরা এই ভিডিও থেকে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পরের ভিডিও পাওয়ার জন্য, এবং তোমরা আর কি ভিডিও চাও বা কেমন করে উত্তর দিলে তোমাদের সুবিধা হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও।